এবার আমরা এই যে দেখো এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব, কোয়ান্টাম সংখ্যা থেকে এইভাবে প্রশ্ন আসে। একটু বলি, দেখো এই অপশনগুলো এভাবেও কিন্তু তৈরি করা থাকে। ধরো 3 2 0 প্লাস হাফ, ওখানে যেমন এন এল এম এস দেওয়া আছে, ওটা না দিয়ে এভাবেও অপশনগুলো তৈরি করা থাকে। তখন তুমি ধরে নিবা এন এল এম এস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা আমরা সলভ করব কিভাবে। নিচের কোয়ান্টাম সংখ্যার সেট ইলেকট্রনের জন্য অনুমোদিত কিনা। তো কিভাবে এটা আমরা সলভ করব, প্রথমে আগে আমরা অপশনে দেখব স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। এখন দেখো এখানে কি দেওয়া, প্লাস হাফ, ঠিক আছে, প্লাস হাফ, এখানে মাইনাস হাফ, ঠিক আছে, আর এখানে কি দেওয়া, প্লাস ওয়ান। এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যায় ভুল, তাহলে আর বাকি কোনো কিছু দেখার প্রয়োজন নেই, এটা ভুল। তো তোমাকে বের করতে বলছে নিম্নের কোয়ান্টাম সংখ্যার সেট ইলেকট্রনের জন্য অনুমোদিত কিনা। তাহলে ডি নম্বর যে সেটটা দেওয়া আছে এটা অনুমোদিত নয়, ক্রস দিলাম। এখন বাকি তিনটা পরীক্ষা করি। তো কিভাবে পরীক্ষা করবা, দেখো এন এর মান দেওয়া আছে কত, 3। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কি হবে, 0 1 2। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর আমরা তিনটা মান পাবো, 0 1 2 0 1 2। আচ্ছা, এখন দেখো এই 0 1 2 এই তিনটা মানের যে কোনো একটা মান এখানে দেওয়া আছে কিনা, আছে না? তার মানে এই পর্যন্ত আমরা অনুমোদিত পেলাম। যদি এমন দেওয়া থাকতো যে এন এর মান 3 আর এল এর মান দেওয়া আছে 4, তো ওই তিন মানের মধ্যে 4 আছে, তার মানে ওটা অনুমোদিত নয়, ওইটুক ভুল। ওটা অনুমোদিত নয় মানে পুরা সেটই ভুল। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত আমরা ঠিক পেলাম, তাহলে বাকিটুকু দেখি। এল এর আমরা এখানে সব মান নেই, আমরা 0 1 2 থেকে কোন মানটা নিছি, 2 নিছি। তাহলে এল সমান 2 এর জন্য আমাদেরকে এম এর মান হিসাব করতে হবে। এটা আবার করো না যে বাকি 0 1 এর জন্য হিসাব, 0 এবং 1 এর জন্য আর করতে হবে না, কারণ আমরা তিনটা মানের মধ্য থেকে নিছি একটা মান, সেটা কোনটা, 2। তাহলে এল সমান যদি 2 হয়, এল সমান যদি 2 হয় তাহলে আমরা এম এর মান কি কি পাবো, -2 -1 0 +1 +2। তাহলে এল এর মান 2 হলে আমরা এম এর এই পাঁচটা মান পেলাম। এখন দেখো তো এই পাঁচটা মানের যে কোনো একটা মান এখানে আছে কিনা, একটা মান আছে তো ওখান থেকে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু আমি যদি -3 দেই তাহলে ওই ওই রেঞ্জে যেগুলো আছে তার বাইরে চলে যাবে, তার মানে অনুমোদিত নয়। তাহলে n সমান 3 হলে l সমান 2 হয়, m সমান 0 হয়, আর s2 ঠিক আছে, তাহলে এটা এই সেট অনুমোদিত। কি কথা বুঝতে পারছো? এখন বাকি দুইটা তোমরা পরীক্ষা করো যে এগুলো অনুমোদিত না অনুমোদিত নয়। আরে হবে না মানে বলতো কি হিসাব করে বলতেছো না, না ভাবছো যে উত্তর যেহেতু পাওয়া গেছে বাকি দুইটা তো হবেই না। কেন হবে না সেটা তোমাদের বের করতে হবে, করছো? আচ্ছা দেখি, n সমান যদি 3 হয় তাহলে l সমান 0 1 2, তাহলে এই তিনটা মানের একটা মান কিন্তু এখানে আসছে, ঠিক আছে এটা। আচ্ছা এরপরে আসো, l সমান যদি 1 হয়, l সমান যদি 1 হয় তাহলে m এর মান হবে -1 0 +1, কিন্তু এই তিনটা মানের একটা নাই, ওই রেঞ্জের বাইরের একটা মান বসানো, তার মানে এটা অনুমোদিত নয়, ঠিক আছে। আচ্ছা এরপরে সি তে আসো, n সমান যদি 2 হয় তাহলে l সমান হবে 0 1। তুমি l এর মান 0 আর 1 এর বাইরে কোনো কিছুই বসাতে পারবে না, কিন্তু এখানে বসানো আছে, তার মানে এটা অনুমোদিত নয়। হ্যাঁ, প্লাস হাফ মাইনাস হাফের যে কোনোটা থাকলেই সঠিক, প্লাস থাকুক মাইনাস হাফ থাকুক, কিন্তু এর বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ভুল।
কি সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা এইবার দেখো নিম্নলিখিত অরবিটাল গুলোর মধ্যে কোনটি সম্ভব অথবা কোনটি অসম্ভব ব্যাখ্যা করো। দেখো কিভাবে ব্যাখ্যা করবা। আমরা কিন্তু গতদিন অরবিটালের প্রতীক লেখা শিখলাম। তো অনেকের মনে হতে পারে যে প্রতীক লেখা তো খুব সহজ, এন এর একটা মান নিব আর তার সাথে এসপিডিএফ যোগ করলেই তো অরবিটালের প্রতীক হয়। এখন আসলেই ওটার অস্তিত্ব আছে কিনা সেটা আমরা কিভাবে বের করব। আমার কথা কি বুঝতে পারছো? ধরো আমি আমার খুশি মতো একটা অরবিটাল তৈরি করলাম, যে একটা এন এর মান নিলাম 1 আর এসপিডিএফ থেকে এফ বসায় দিলাম। হ্যাঁ, এইভাবে তো অরবিটাল তৈরি করে, কিন্তু আদৌ এটার অস্তিত্ব আছে কিনা বা এটা সম্ভব কিনা সেটা আমরা হিসাব নিকাশ করব কিভাবে। তাহলে দেখো কিভাবে করব। যেমন তোমাকে বললো 2D অরবিটাল সম্ভব না অসম্ভব ব্যাখ্যা করো, তো এইভাবে ব্যাখ্যা করব। 2Dর জন্য 2Dর জন্য এগুলো 2 মার্কসের কোশ্চেন আসে, এইভাবে লিখবা। 2 মার্কসের কোশ্চেন আসে। 2D এর জন্য n সমান কত? 2। n সমান যদি 2 হয় তাহলে l সমান কি হবে? 0 আর 1। l সমান যদি 0 হয় তাকে আমরা কি বলি? s উপশক্তি স্তর বা s সাবশেল। আর 1 হলে p। তো তুমি যে 2 এর পাশে d বসাইছো, d বসাতে হলে তো l এর মানে d এর জন্য মান পেতে হবে। তো d এর কোনো মান আছে l এ? নাই, তার মানে 2D সম্ভব না। তাহলে এখানে লিখবা এইভাবে, যেহেতু এল এর মানে, এইভাবে হিসাব করে নিচে লিখবা, যেহেতু এল এর মানে ডি এর জন্য কোনো মান পাওয়া যায় না, যেহেতু এল এর মানে ডি এর জন্য কোনো মান পাওয়া যায় না, সুতরাং 2D অরবিটাল অসম্ভব। কি বুঝতে পারছো এটা? আচ্ছা এবার দেখো, এবার এই যে নিজেরা করো তো 3f সম্ভব কিনা। তাহলে এই যে এইভাবে করবা, 3f এর জন্য n সমান 3, n সমান 3 হলে l এর মান হবে 0 1 2, 0 হলে s, 1 হলে p, 2 হলে d। তো তুমি যে এখানে f দিবা, l এর মানে তো f এর জন্য কোনো মানই নেই, সুতরাং 3f অরবিটাল অসম্ভব। আচ্ছা এবার দেখো তো 3D সম্ভব কিনা। n সমান 3, ওই আগের মতোই 0 1 2 s p d। তাহলে দেখো যেহেতু l এর মানে d এর জন্য মান পাওয়া যায়, l এর মানে d এর জন্য মান পাওয়া যায়, সুতরাং 3D সম্ভব। কি বুঝতে পারছো কি? আচ্ছা এবার তোমাদের আমি এমসিকিউ এর জন্য একটা শর্টকাট শিখাই, যে কোন অরবিটাল সম্ভব বা সম্ভব নয় সেটা সহজে কিভাবে বের করবা। যদি কোনো অরবিটালের n এর মান, অরবিটালের n এর মান এই যে l এর মান অপেক্ষা বড় হয়, তাহলেই সেই অরবিটাল সম্ভব হবে। সম্ভব, ওটার অস্তিত্ব আছে। আর যদি এই শর্ত পূরণ না করে তাহলে সেটা অসম্ভব। তাহলে দেখো আমরা দেখি 3D n এর মান কত? 3Dর জন্য n এর মান কত? 3 আর l এর মান 2, 3 বড় না, তাহলে সম্ভব। এবার আসো 3f এর জন্য n এর মান 3 আর f এর মান, f এর জন্য l এর মান কত? আরে 3, তাহলে কি বড় হলো? n কি বড় হলো? বড় হয় নাই, সমান হয়েছে। বড় হতে হবে, তাহলে বড় হয় নাই, তার মানে অসম্ভব। n এর মান l এর মান থেকে বড় হতে হবে, তাহলে সম্ভব। এখানে বড় হলো কিন্তু এখানে সমান হয়ে গেছে। আচ্ছা যদি এটাই ধরো 2f, যদি ধরো 2f, n এর মান 2, l এর মান কি
3 n কি বড় হলো? বড় হয়নি, ছোট হয়ে গেছে, এটাও অসম্ভব। তাহলে সহজ কথা, যদি কোনো অরবিটালের n এর মান তার l এর মান অপেক্ষা বড় হয়, বড় হলেই সম্ভব। আর যদি এর বিপরীত কোনো ঘটনা ঘটে, অর্থাৎ সমান বা ছোট হওয়া, তাহলে অসম্ভব। এটা করো দেখি। এসপিডিএফ অরবিটাল মানে প্রতীক ব্যবহার করে অরবিটাল গুলোকে চিহ্নিত করো। অথবা যদি এখানে কেউ বলে যে উপ শক্তি স্তর বা সাবশেল গুলো চিহ্নিত করো, একই হবে। করো। কি করছো? 2s 3d, এই যে এটা এইভাবে লিখে নিবা, এস পি ডি এফ। তাহলে 2s 3d, এটা কি 4d 4f। কি বুঝতে পারছো সবাই? এবার তোমাদের পরীক্ষা শুরু হবে, রেডি হও সবাই। নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস l, n প্লাস l সমান 4 হবে, n প্লাস l সমান 4 হবে। প্রথমে তুমি নিকেলের ইলেকট্রন বিন্যাস করবা। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। এটা কি n এর মান না? আর s দেখে বোঝা যাচ্ছে না l এর মান কত? 0। না বুঝলে যে লিখে নিবা SPDF। তাহলে 1 প্লাস 0 1, 2 প্লাস 0 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 0 3, 3 প্লাস 1 4, 3 প্লাস 2 5, 4 প্লাস 0 4 4। তোমাকে বলছে নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস l যোগফল 4 হবে। এই দেখো n প্লাস l এর যোগফল 4, n প্লাস l এর যোগফল 4।
কয়টা ইলেকট্রনের n প্লাস l এর মান 4 হবে? এই যে 6 আর 2 এ 8। কি বুঝতে পারছো? উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র। n সমান 3 হলে l সমান হবে 0 1 2। তাহলে l থেকে এখানে 0 নেওয়া আছে, ঠিক আছে। এইটু l সমান যদি 0 হয় তাহলে m এর মান কোনোদিনও -1 হয়, তাহলে এটা ভুল। তাহলে এইটা যদি ভুল হয় তাহলে বাকি দুটো অবশ্যই ঠিক হবে, অপশন তাই বলতেছে। তাহলে 2 আর কি, বুঝতে পারছো? আর বাকিগুলো তো হিসাব করার দরকার নেই, এইভাবে বের করতে পারবে। এইবার দেখো 20 সেলে কতগুলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান? 20 সেল কই? 20 সেল। 20 সেলের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হলো 4। আর এই যে কতগুলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান। আচ্ছা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে m এর মান কি নির্দেশ করে? m এর মোট মান কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। তাহলে n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে অরবিটাল সংখ্যা হবে n² সমান 16। তার মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 16টা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়েই তো অরবিটাল বোঝায়। আচ্ছা, এবার আসো এ সেলে। 0 1 2 sp d এপ অরবিটাল অনুপস্থিত, সঠিক। মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা 9 হবে, আছে কত? 6, ভুল। 3p তে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এই দেখো 3p তে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি? p এর জন্য l এর মান কত? 1। l এর মান 1 হলে m এর মান -1 0 +1। তাহলে 3p তে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 3টা, এই যে 1 2 3। তাহলে কোনটা অ্যানসার? 1 আর 1 3 কই? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা গত লেকচারেই মানে এটা পড়লাম কি, এই যে অরবিটাল সংখ্যা দিয়ে, সরি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে সেগুলো বের করলাম। তো ওই সব কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আর কি কি জানা যায়? কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের আকার ও শক্তি জানা যায়। কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে? n। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের আকার ও শক্তি জানা যায়। অরবিটালের আকৃতি জানা যায়, অরবিটালের আকৃতি জানা যায় l দিয়ে। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের আকৃতি জানা যায়। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ অরবিটালটা x অক্ষ বরাবর আছে না y অক্ষ বরাবর আছে না z অক্ষ বরাবর আছে, এই ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায় m দিয়ে। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা s অথবা ms দ্বারা প্রকাশ করি, s অথবা ms, আর এটা m অথবা ml দ্বারা প্রকাশ করে। বুঝতে পারছো? তাহলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা একটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর, ওই উপশক্তি স্তরে আবার কয়টা অরবিটাল আছে, সেই অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত, সেগুলো হিসাব করতে পারি। তার সাথে সাথে অরবিটালের আকার শক্তি জানা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে, অরবিটালের আকৃতি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে, আর ইলেকট্রনের ঘূর্ণনের দিক এবং চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় কি দিয়ে? স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাহলে কি সংজ্ঞা লিখবা? এই যে এই সংজ্ঞা লিখবা, যে সংখ্যার সাহায্যে
অরবিটালের আকার আকৃতি, কমাটা এখানে হবে, যে সংখ্যার সাহায্যে অরবিটালের আকার আকৃতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক জানা যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। এটা লিখে নাও। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, 1 মার্কসের সংজ্ঞা আসবে। দেখো আর কি আসতে পারে, তোমাকে যদি বলে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তখন লিখবা এই যে এই সংজ্ঞা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায় তাকে বলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আবার যদি বলে যে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তখন বলবা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের আকৃতি জানা যায় তাকে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলে। আবার যদি বলে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে সংখ্যার সাহায্যে অরবিটালের আকার ও শক্তি জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, এবার আমরা পড়বো হলো অরবিটালের আকৃতি। দেখো এখানে যে অরবিটাল গুলো দেখতে পাচ্ছ, মানে অরবিটাল হলো তোমার ত্রিমাত্রিক, এই জন্য এখানে 3টা অক্ষ আছে, এক্স ওয়াই জেড। এটা হলো এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি হলো সুষম গোলাকার। এস অরবিটালের আকৃতি সুষম গোলাকার, অথবা কোনো কোনো বইয়ে আবার অতি সাধু ভাষা লেখা আছে বর্তুলাকার। আচ্ছা, এবার দেখো পারমাণবিক এস উপশক্তি স্তরের অরবিটাল সমূহের সহজ কথা, এস অরবিটালের কোনো দিক নির্দেশক ধর্ম নেই। তো দিক নির্দেশক ধর্ম নেই, এটা আমি বুঝলাম কিভাবে? আচ্ছা, এখানে দেখো তো, আমি যদি তোমাদেরকে বলি যে এই যে এখানে যে এস অরবিটালটা দেখা যাচ্ছে, এটা কোন অক্ষ বরাবর প্রসারিত, এক্স ওয়াই নাকি জেড? 3টা অক্ষই সমানভাবে দখল করে আছে, কোন নির্দিষ্ট দিকে প্রসারিত না। এর মানে এর দিক নির্দেশক ধর্ম নেই। এর ওপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা এটা বিভক্ত হয় না, এই জন্যই শুধু এস। কিন্তু অন্যান্য অরবিটাল পি ডি এফ এটা চুম্বক ক্ষেত্র দ্বারা বিভক্ত হয়, এই জন্য দেখবা পি হলো পি এক্স, পি ওয়াই, পি জেড, তার মানে ওদের উপর কি চুম্বক ক্ষেত্রের প্রভাব আছে। আচ্ছা, এইবার দেখো এই যে অরবিটালের, এটা তো নিউক্লিয়াস, তার পাশে ধরো এটা হলো 1s অরবিটাল, তারপরে শুরু হলো বাইট সাইডে কি 2s অরবিটাল। এই যে মাঝখানে একটা সাদা অংশ দেখতে পাচ্ছ না, এগুলোকে বলে নোড। কি বলে? নোড, বা বাংলায় বলে পর্ব। তাহলে নোড কাকে বলে? অরবিটালের যে অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, অরবিটালের যে অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম তাকে নোড বলে। মানে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, একে নোড বা পর্ব বলে। একটি এস অরবিটালে n-1 সংখ্যক নোড বা পর্ব থাকে। তাহলে তোমরা দেখো এটা 2s অরবিটাল, এখানে নোড কয়টা হবে? n-1, n-1 মানে 2 - 1 = 1। দেখো তো একটা আছে না, এই যে একটা। এখন বলো 3s অরবিটালে নোড কয়টা হবে? 2টা, 3 - 1 = 2। দেখো 1 2, ঠিক আছে? তার মানে এখানে 3s অরবিটালে নোড আছে 2টা। এটাই সূত্র আকারে লেখা হয়েছে n-1 সংখ্যক নোড থাকে। তাহলে 1s এ কয়টা থাকবে? দেখো এখানে একটাও নাই, এই যে এই সাদা অংশ এটা হলো নিউক্লিয়াসের জায়গা, বুঝতে পারছো? এখানে কোনো নোড নাই, 1s এ কোনো নোড নেই। তাহলে বলো তো 4s অরবিটালে কয়টা নোড আছে? 3টা। সবসময় একটা কম হবে, n এর চেয়ে একটা কম হবে। কি বুঝতে পারছো? তো যতগুলো অরবিটাল আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র আকৃতির অরবিটাল হলো 1s। তো 1s এর আকার ছোট, তাও ওর মধ্যে থাকে 2টা ইলেকট্রন। 2s এর আকার একটু বড়, তাও ওর মধ্যে থাকে কি 2টা ইলেকট্রন। তার মানে এর 1s এর জায়গা ছোট, 2টা ইলেকট্রন থাকে। 2s এর জায়গা বড়, সেখানেও 2টা ইলেকট্রন থাকে।
তাহলে ইলেকট্রন ঘনত্ব কার বেশি? 1s, মানে ছোট জায়গার মধ্যে, যেমন জনসংখ্যার ঘনত্ব বলতে কি ছোট জায়গার মধ্যে বেশি মানুষ থাকে, তো এখানেও ছোট জায়গার মধ্যে ইলেকট্রন বেশি, তার মানে এর ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। তো এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা, 1s অরবিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক বা ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপরে আমরা দেখব পি অরবিটাল। পি অরবিটাল, এই যে পি অরবিটালের যে আকৃতিটা দেখতে পাচ্ছ, এই যে এটা দেখলে বুঝতে পারবে আরো, এটাকে বলে ডাম্বেল আকৃতি। কি আকৃতি? ডাম্বেল। তাহলে পি উপশক্তি স্তরের অরবিটাল সমূহের আকৃতি হলো ডাম্বেলের মতো। এস অরবিটালে যেমন আমরা দেখলাম কি থাকে, নোড, আর এখানে থাকে হলো নোডাল প্লেন বা নোডাল তল। এই যে দেখো, এই যে এখানে যে পি অরবিটাল দেখতে পাচ্ছ, এই যে ডাম্বেল, এই ডাম্বেলের যে স্ফীত অংশগুলো আছে, এই যে স্ফীত অংশ, এটাকে বলে লোব। কি বলে এটাকে? লোব। আর এই যে দুইটা লোবের মাঝে একটা তল কল্পনা করা হয়, এই যে একটা আয়তাকার তল কল্পনা করা হয়, এটাকে বলে নোডাল তল। কি বলে এটাকে? নোডাল তল বা নোডাল প্লেন। তো আমরা যেমন জানলাম যে নোডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, ঠিক তেমনি ভাবে নোডাল তলেও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে এই পি অরবিটালটা দেখতে পাচ্ছ, পি অরবিটাল তো তিন রকম হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই যে এখানে যে অরবিটালটা দেখতে পাচ্ছ, এটা কোন অক্ষ বরাবর আছে? এটা কি এস এর জন্য বলতে পারছিলা? তার মানে এর কি আছে? দিক নির্দেশক ধর্ম আছে, কোন দিকে প্রসারিত বলা যায়, তাহলে এর দিক নির্দেশক ধর্ম আছে। তাহলে আমরা দেখি, পি অরবিটালের দিক নির্দেশক ধর্ম আছে, আর এর উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব আছে, এই জন্যই পি এক্স, পি ওয়াই, পি জেড পাওয়া যাচ্ছে। এবার আসো ডি অরবিটাল। ওখানে যেমন দেখলা ডাম্বেল, আর ডি অরবিটালের আকৃতি হলো ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল, ঠিক আছে? তাহলে বলো তো এখানে লোব কয়টা আছে? আরে দুইটা কই? লোব, লোব চারটা, দুইটা ডাম্বেল, এই জন্য ডাবল ডাম্বেল। একটা ডাম্বেলে লোব থাকে দুইটা, তাহলে ডাবল ডাম্বেল, লোব থাকবে কয়টা? চারটা লোব আছে। আর এখানে দেখো, যেহেতু এখানে তোমার চারটা লোব আছে, মানে দুইটা ডাম্বেল আছে, তো দেখো এখানে নোডাল তলও থাকবে কয়টা? দুইটা, দুইটা নোডাল তল আছে। তো এটার আকৃতিটা একটু ভিন্ন রকম, ডি জেড স্কয়ার, ঠিক আছে? তাহলে ডি অরবিটালের দিক নির্দেশক ধর্ম আছে, চৌম্বক ক্ষেত্রের প্রভাব আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাব নাই কোন অরবিটালের উপর? এস অরবিটালের উপর। তাহলে আজকে এ পর্যন্তই।